হাই হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার হচ্ছে ভিডিও বানাতে চলে আসছি। এই ভিডিওটা একটু স্পেশাল এই কারণে, এটা হচ্ছে মেইনলি একটা ব্লগ টাইপের ভিডিও হবে, যেটাতে আমরা কথা বলবো যে আমাদের রিসেন্ট যে বাহামা ক্রুজ ট্রিপ ছিল এটা নিয়েই কথা বলবো মেইনলি। সো যেই জিনিসগুলো থাকবে এখানে সেটা হচ্ছে F1 স্টুডেন্ট হিসেবে ক্রুজ ট্রিপে যেতে কী কী ডকুমেন্টেশন লাগে, আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল, আমি হচ্ছে ডে ওয়াইজ ডেসক্রাইব করব আসলে। তারপর হচ্ছে যে কি কেমন খরচপাতি হয়, তারপর হচ্ছে যে কি অ্যাকোমোডেশন কেমন, খাবার দাবার কেমন, তারপর ওখানে এনভায়রনমেন্ট কেমন, আমরা আসলে কেমন এনজয় করছি। তো অনেকে আবার সি সিকনেস নিয়ে বলে, সেটা আসলে আমাদের ফিল হয়েছে কিনা, তারপর ওভারঅল বিচগুলো আমাদের কেমন লাগছে। সো বেসিক্যালি এটা কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং। সো আরেকটা ব্যাপার হচ্ছে আমি রিসেন্টলি ব্ল্যাক ফ্রাইডেতে নতুন ক্যামেরা কিনছি, আমার হচ্ছে সেট আপটা কমপ্লিটলি নতুন। সো এটাও কাইন্ড অফ একটু এক্সপেরিমেন্ট করা আর কি। ওকে, তাহলে শুরু করি, ঠিক আছে? ওকে ওকে, সো আমি এখন ডে 1 দিয়ে শুরু করব। আমরা হচ্ছে ডিসেম্বরের 6 তারিখেই কার্নিভাল ফ্রিডম ক্রুজে উঠি। অ্যান্ড ক্রুজে ওঠার পরে যেহেতু আমি একটু আগে বললাম আমরা হচ্ছে 11টার দিকে চেক ইন করে ফেলি, যদিও আমাদের চেক ইন টাইম 12টা ছিল। হওয়ার পরে প্রথমে আমাদেরকে যেতে হয় মাস্টার স্টেশনে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাস্টার স্টেশনে হচ্ছে দিকে যাওয়ার পরে আমাদের হচ্ছে দিকে ভেরিফাই করে যে আমরা আসলে শিপে ঢুকছি। বেসিক্যালি মাস্টার স্টেশন থেকে আমাদেরকে বলা হয় যে 9 তলায় চলে যেতে, সেখানে হচ্ছে যে কি ফুড দেওয়া হচ্ছে। সো আমরা খুবই অবাক হই, কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু শিপ ছাড়বে 3টার সময়, আমাদের হয়তো জাস্ট রাতে ডিনার দিবে। এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে সকালবেলায় নাস্তা করে কিছু ব্যাকআপ খাবার নিয়ে যাই, ক্রুজে উঠার পরে সেটা হচ্ছে আমরা আবার খেয়ে নিই। সো বেসিক্যালি আমাদের পেট ভরা ছিল। এখন ওখানে গিয়ে দেখি যে কি বুফে দেওয়া আছে চেক ইন করার পরেই, এবং ওখানে গিয়ে দেখি বসার জায়গায় নেই লিটারালি। তার মানে মানুষজন আসলে ভোরে গিয়ে ওখানে উঠে খাওয়া দাওয়া করতেছে। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। সো কেউ যদি আগে চেক ইন করে ফেলে, আমার মনে হয় সে আগে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি উদরপূর্তি করে নিতে পারবে। আচ্ছা, যেহেতু আমাদের পেট ভর্তি ছিল, ওখানে আমরা বসেছিলাম, আর আমি হচ্ছে এখন যে এই ভিডিওটা দেখাচ্ছি, এই সুন্দর ভিডিওটা ক্যাপচার করি ক্রুজের 9 তলা থেকে। সো এই গেল। এরপর আমাদেরকে বলা হয়েছে যে আমাদের 1:30-এ রুমের চাবি দিবে। সো আমরা আসলে ধরেই নিছি 1:30-এ রুমের চাবি দিবে। সো আমরা হচ্ছে ওখানে 12টায় ঢোকার পরে একটু হালকা পাতলা খেয়ে দিয়ে আমরা হচ্ছে দিকে আমাদের রুমের দিকে চলে যাই, 1টার দিকেই চলে যায়। যাওয়ার পরে দেখি আমাদের রুমের চাবি আসলে 1:30-এর আগেই রেডি। সো বেসিক্যালি ক্রুজে যে টাইম স্কেজুয়ালগুলো দেয়, আমরা যেটা রিয়েলাইজ করলাম সব কিছু মোটামুটি তার আগেই সার্ভ করে, এটা আমাদের খুব ভালো লাগছে। সো রুমে ঢোকার পরেই হচ্ছে যে আমি একটু রুমটা নিয়ে একটু বলি। আমাদের রুম ছিল ওশান ভিউ রুম। সো বেসিক্যালি আমরা যখন কার্নিভাল ক্রুজে টিকিট কাটতে যাই তখন আমি 3 ধরনের রুম পাই। একটা হচ্ছে যে কি ওশান ভিউ, একটা হচ্ছে ইন্টেরিয়র রুম মানে ইনসাইড রুম, আর একটা হচ্ছে ওশান ভিউ, আর একটা হচ্ছে যে কি ব্যালকনি আছে এরকম রুম। সো ইনসাইড রুমের দাম সবচেয়ে চিপ ছিল, আর ওশান ভিউ হচ্ছে যে কি সেকেন্ড, আর সবচেয়ে হচ্ছে কস্টলি ছিল হচ্ছে যে কি ব্যালকনিওয়ালা রুমগুলো আর কি। আর কার্নিভাল ক্রুজে আমরা যেটা দেখলাম নিচের দিকে, তার মানে হচ্ছে যে কি দোতলা থেকে একতলা, এটা হচ্ছে যে কি এইখানে রুমগুলো হচ্ছে মোটামুটি ওশান ভিউ রুম। আর যেহেতু 3, 4, 5 এই তলাগুলো হচ্ছে যে কি মোটামুটি রিক্রিয়েশনাল এরিয়া বা শপিং মল তল থেকে শুরু করে বার এইসব কিছুই। আর এরপরে 6 থেকে উপরে 9, 10, 11 এইসব দিকের রুমগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে ব্যালকনিওয়ালা রুম আর কি। সো আমরা হচ্ছে যে কি রুমে যাই। সো দেখতে পাচ্ছি যে আমরা রুমে ঢোকার পরপরই হচ্ছে যে কি রুমের যেই জিনিসপাতি বা আসবাবপত্রগুলো আছে, সো ডান পাশে ফার্স্টে ক্লোজেট ছিল, বাম পাশে হচ্ছে ওয়াশরুম, আর এরপরে হচ্ছে আয়না ছিল, টেলিভিশন ছিল, তারপর আমাদের এখানে একটা খাট আছে, ডাবল সাইজ বলবো খাটটা, তারপর হচ্ছে একটা কাউচ আছে, তারপর ওশান ভিউ দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে ওশানের। সো রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছিল এবং খুবই ক্লিন সব কিছু। আর এরপর যদি আমি ওয়াশরুম দেখাই, ওয়াশরুম মোটামুটি সাফিসিয়েন্টলি ক্লিন আমরা বলবো, তবে একটু ছোট, যেটা আমরা রিয়েলাইজ করছি। বাট আমরা যে পরিমাণ টাকা দিছি আমরা মনে হয় মানে আমাদের মনে হয় হয়তো আমরা ব্যালকনিওয়ালা রুমগুলোতে গেলে এগুলো অ্যাকোমোডেশনগুলো আর একটু বড় হতো, বাট আমাদের মনে হয় আমাদের প্রাইস অনুযায়ী ইট ইজ মোর দেন এনাফ, আমরা এটা রিয়েলাইজ করছি আর কি।
সো এই হচ্ছে রুমের ডেসক্রিপশন। তবে সব কিছু মিলাই আমি আসলে এক্সপেক্ট করিনি এত বেশি কমফোর্টেবল হবে রুমের সব কিছু, এটাই। আর হচ্ছে যে কি তারপর যেহেতু আমরা আগের দিন ড্রাইভ করছি, খুবই এক্সস্টেড ছিলাম আমরা দুইজনেই, আমরা রুমে গিয়ে সাথে সাথেই ঘুমায় পড়ি আসলে। এরপর ঘুম থেকে যখন উঠি, উঠার পরেই হচ্ছে যে কি আমরা ইয়েতে চলে যাই, ফার্স্টে ছাদে চলে যাই। সো বেসিক্যালি একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, ঘুম থেকে উঠার পরে আমরা দেখি ক্রুজ অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা মনে হয় 4টা বা 5টা দিয়ে ঘুম থেকে উঠি, তাই না? উঠার পরেই হচ্ছে যে কি আসলে ওই সময়টায় সানসেট ছিল। সো বেসিক্যালি এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। আমি বলবো যে কি ওই ভিউটা আসলে আমি এক্সপ্লেনও করতে পারবো না, এত সুন্দর ভিউ ছিল। ছাদের ভিউ হচ্ছে এরকম ছিল, বাতাসটা খুবই জোস এবং ফ্রেশ এয়ার। ওই বাতাসটা আমার মানে মনে হচ্ছে একটু মাথা ধরেছিল, যেহেতু অনেক ড্রাইভ করছি এর আগের দিন। বাট ওই বাতাস শরীরের সাথে লাগার সাথে সাথে মনে হচ্ছে পুরো সব মাথা ব্যথা সব কিছুই চলে গেল। এরপর হচ্ছে ছাদের এনভায়রনমেন্টটা খুবই বলবো যে কি কোলাহলপূর্ণ ছিল। ওখানে মানুষজন হচ্ছে যে কি কেউ পুলে চিল করতেছে, কেউ হচ্ছে যে কি রাইডের মধ্যেই রাইড দিচ্ছে, ডিফারেন্ট কয়েক ধরনের রাইড ছিল ওখানে। তারপর কেউ পুলে চিল করতে করতে মুভি দেখতেছে, কেউ আমাদের মতো বাতাস খাচ্ছে, সানসেট দেখতেছে। সো বেসিক্যালি এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু ওই সময় সানসেট হচ্ছিল, সো বুঝতেই পারছেন আমি ভিডিও ক্লিপ দিচ্ছি সাথে সাথে আমার ভয়েস ওভার এখানে। এরপরে যেহেতু সকালে খেতে পারিনি, আমাদের এই জিনিসটা পুষিয়ে নিতে হবে। আমরা হচ্ছে যে কি ডাইনিংয়ে চলে যাই। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে 3 বেলায় কিন্তু বুফে। সো আমি হচ্ছে যে কি হয়তো ছোটো ছোটো খাবারের ক্লিপ অ্যাড করবো, খাবারের আইটেমগুলো নিয়ে হয়তো আমি বলবো। আমি পার্টিকুলারলি প্রত্যেক দিনে খাবার আইটেম নিয়ে বলবো না, কারণ আমার আসলে ওভাবে ডিটেল ভিডিও করা হয়নি। তবে আমি একটা ওভারঅল আইডিয়া দিব আর কি কীরকম খাবার পাওয়া যায়। সবার আগে হচ্ছে আমরা ডাইনিংয়ে গিয়ে খাওয়া শুরু করলাম। যেহেতু বুফে ছিল, শুরুতেই প্রচুর পরিমাণে হচ্ছে যে কি ভেজিটেবল সালাদ এবং হচ্ছে প্রোটিন যা যা ছিল সবই নিলাম, নিয়ে মোটামুটি উদরপূর্তি করলাম। আর এই তো মোটামুটি প্রথম দিনের যে জিনিসপাতিগুলো এক্সপিরিয়েন্স ছিল সেটা বললাম। আর খাবারের মধ্যে যদি বলতে হয়, যেটা বলবো, ওখানে আসলে আমরা যেটা রিয়েলাইজ করছি, বুফের মধ্যে প্রচুর সালাদ আইটেম থাকে, র এবং হচ্ছে যে কি প্রিপেয়ার্ড সালাদ আইটেম থাকে প্রথমেই। এরপর হচ্ছে যে কি প্রোটিন থাকে 3-4 রকমের। যেমন আমরা হচ্ছে প্রোটিনের মধ্যে আমরা মাছ পাইছি, তারপর হচ্ছে যে কি চিকেন পাইছি, তারপর হচ্ছে পর্ক ছিল, এগুলোই মোটামুটি কয়েকটা আইটেম থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি ডেজার্ট থাকে, অনেক রকমের ডেজার্ট থাকে, ফল থাকে। সো এই হচ্ছে যে কি খাবার। সো খাবারটা আমাদের কাছে যেটা মনে হয়েছে মোর দেন এনাফ। বাট কনভেনশনাল যেই আমরা যদি বলি কনভেনশনাল যেই বুফে থাকে, হয়তো অত বেশি প্রোটিন অপশন থাকে না, এটা আমার কাছে একটু ল্যাকিংস মনে হয়েছে। বাট ভেজিটেবল বা ওটা আইটেম ওগুলো অনেক বেশি থাকে আর কি। ওকে, এরপর হচ্ছে দেখি আমরা সেখান থেকেই হচ্ছে দেখি নেমে মোটামুটি শিপটা একটু ঘুরে দেখি। 3 তলা 4 তলা এবং 5 তলা এগুলোর মধ্যে মোটামুটি অনেক ধরনের বার থাকে। তারপর হচ্ছে যে কি আমার আরেকটা জিনিস কি থাকে যেখানে মানুষ জুয়া খেলে, ক্যাসিনো থাকে। তারপর হচ্ছে যে কি ওখানেও অনেকগুলো হচ্ছে পেইড রেস্টুরেন্ট থাকে, মানুষজন সেপারেট ইভেন্ট করতে চাইলে ওরকম অনেক রেস্টুরেন্ট থাকে। তারপর ওখানে হচ্ছে যে কি অডিটোরিয়াম আছে, তারপর ওখানে একটা অট্রিয়াম আছে 3 তলায়, যেটা হচ্ছে চেক ইন করার সময় দেখা যায় ওখানে সবসময় গান বাজনা থাকে এবং সবসময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে, এবং ডিফারেন্ট রুমে সবসময় হচ্ছে যে কি প্রোগ্রাম চলতে থাকে। আচ্ছা, আমি দেখি আমি কিছু মিস করছি কিনা, একটু মোবাইলটাতে দেখে নিই। সো হ্যাঁ, সো বেসিক্যালি আমি আসলে ডে 1 অলমোস্ট কাভার করে ফেলছি। আমার আসলে এটুকুই ছিল ডে 1-এ আমাদের এক্সপিরিয়েন্স। আর ডে 1 হচ্ছে যে কি আমরা পুরো টাইমই হচ্ছে যে কি এতে ছিলাম, সিতে ছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা 6 তারিখে বিকালে রওনা দিই, আমাদের হচ্ছে যে কি ওই দিন ছিল স্যাটারডে, আর আমরা হচ্ছে যে কি মানডে সকালবেলায় হচ্ছে যে কি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নাসু, যেহেতু হচ্ছে বাহামার রাজধানী, সেখানে হচ্ছে যে কি পৌঁছাবো আর কি। আমি কি আর কিছু মিস করছি? অল সেট? ওকে, আমি তাহলে নেক্সট ডে 2 বলবো। ওকে, সো আমি তাহলে ডে 2 শুরু করছি। ডে 2-তে আমাদের এক্সপিরিয়েন্স কী কী ছিল।
সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমরা দুইজন হচ্ছে রেডি হয়ে আয়নার সামনে এরকম একটা সেলফি তুলে আমরা হচ্ছে যে কি সানরাইজ দেখতে চলে যাই। সো সানরাইজ দেখতে যাওয়ার পরেই হচ্ছে প্রথম যে কাজটা ছিল হাজব্যান্ড হিসেবে একটা বইয়ের জন্য সুন্দর রিল বানানো। কপাল ভালো, 2বার ট্রাই করার পরে একটা ভালো রিলের ভিডিও হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সেখান থেকেই ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্ট মোটামুটি যে বললাম সবসময় বুফে ব্রেকফাস্ট থাকে। আর ব্রেকফাস্টে একটা জিনিস আমাদের খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ব্রেকফাস্টে লাইভ স্টেশন থাকে। লাইভ স্টেশনের মধ্যে হচ্ছে যে কি ডিফারেন্ট টাইপের ডিম দিয়ে ডিফারেন্ট টাইপের হচ্ছে যে কি মানে ফ্রেশ ফুড রেডি করে দেয়। সো আমরা হচ্ছে অমলেট নেই, ভেজিটেবল অমলেট নেই, ওটা খুবই জোস লাগছে খেতে। এটা একটা ব্যাপার ছিল। আর বাকি খাবারগুলো বলবো হচ্ছে যে কি অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল ছিল। অনেক রকমের ফ্রেশ সালাদ ছিল, ফ্রুটস ছিল, অনেক রকমের ইয়োগার্ট ছিল, তারপর হচ্ছে ডিমের স্ক্র্যাম্বল এগ ছিল, তারপর ডিমের হচ্ছে আরও কয়েকটা আইটেম ছিল, আর হচ্ছে ডেজার্ট ছিল, আর ফ্রুটস তো আমি বললামই, এই টাইপের জিনিসপাতি ছিল ব্রেকফাস্টের মধ্যেই। সো আমরা ব্রেকফাস্ট করার পরে হচ্ছে যে কি রুমে ব্যাক করি। বাট এরপর আমরা দেখি যে কি আমাদের শিপ একটা নতুন ডেস্টিনেশনে হচ্ছে ডক করে। আর এটা একটু আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। জায়গাটার নাম হচ্ছে ফ্রিপোর্ট। এটা হচ্ছে নাসুর একটা একটা ফ্রি ট্রেড জোন। এবং আমরা খুবই অবাক হই, কারণ হচ্ছে যে কি আমরা ভাবছিলাম যে মানে হচ্ছে যে কি শনিবার এবং হচ্ছে রবিবার 2 দিনে আমরা সিতে থাকবো, কিন্তু আমাদের হচ্ছে যে কি ওরা রবিবার দিন সকালবেলায় ফ্রিপোর্টে ডক করে এবং এটা আমাদের ডেস্টিনেশনের মধ্যে ছিল না। আমরা কিন্তু 3টা ডেস্টিনেশনের টিকিট কাটছি। বাট আমরা ভাবছিলাম হয়তো আমরা যেহেতু 3টা ডেস্টিনেশনের টিকিট কাটছি আমরা হয়তো নামবো না। সো একটু পরে ডক করার পর শিপ অ্যানাউন্স করে সবাইকে হচ্ছে যে কি ওই আইল্যান্ডটা থেকে ঘুরে আসতে। সো খারাপ কি, ফ্রিতে যদি একটা এক্সট্রা ডেস্টিনেশন পাই, ইটস নট ব্যাড, রাইট? তা আমরা হচ্ছে যে কি নেমে পড়ি। সো যেটা বললাম, শিপ থেকে নামার সময় 2টা জিনিস নিতে হয়। সেটা হচ্ছে যে কি আমাদের ইউএস ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে আমাদের রুমের চাবি বা কি, ওটাও মোটামুটি ক্রেডিট কার্ডের মতোই দেখতে। এই 2টা জিনিসই মেইনলি লাগে। এরপর হচ্ছে আমরা ওই ফ্রিপোর্টে যাওয়ার পরে দেখি এনভায়রনমেন্টটা খুবই ভাইব্রেন্ট। ওখানে অনেক হচ্ছে যে কি লোকাল শপিং, বলবো যে কি শপিং মল না, আমি বলবো ছোটো ছোটো দোকান আছে। ওখানকার লোকাল জিনিসপাতি, ট্রেডিশনাল জিনিসপাতি কেনার জন্য বাহামার। তারপর হচ্ছে এনভায়রনমেন্টটা খুবই ভাইব্রেন্ট ওখানকার। ওখানে হচ্ছে গান চলছিল, মানুষ ওখানে চিল করতেছিল। তারপর হচ্ছে যে কি আরও কিছু কিছু প্রোগ্রাম থাকে। যারা হয়তো 4-5টা ডেস্টিনেশনের টিকিট কাটছে তারা হচ্ছে যে কি লোকাল যে দ্বীপের ডিফারেন্ট জায়গাগুলো আছে সেখানে হচ্ছে যে কি ঘুরে আসতে পারে। বাট আমরা আসলে ওরকম এক্সট্রা কোনো যেগুলো হচ্ছে যে কি অনসাইট রিক্রিয়েশনাল এরিয়া ওই টাইপের কোনো টিকিট কাটিনি। সো আমরা মোটামুটি ওখানকার এনভায়রনমেন্টে এনজয় করার চেষ্টা করছি। আমরা ওখানে গান শুনলাম, তারপর হচ্ছে $10 দিয়ে অনেক দিন পরে এরকম ফ্রেশ ডাব খেলাম দুজন মিলে। এটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, কারণ এরকম ডাবের এক্সপিরিয়েন্স এর আগে সেন্ট মার্টিনেই হয়েছিল, এরপরে এরকম ভালো ডাব কোথাও পাইনি। সো এটা বলবো যে কি অনেক বছর পরে এটা কাইন্ড অফ একটা শান্তিময় একটা ব্যাপার ছিল আর কি। এরপর আমরা হচ্ছে বাইরে থেকে ক্রুজের কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা মোটামুটি 2 ঘন্টা থেকে আবার শিপে ব্যাক করি। সো ব্যাক করার পরেই হচ্ছে যে কি আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে এখানে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে শিপে ব্যাক করার পর আমরা খুবই অবাক হয়ে যাই। কারণ হচ্ছে দেখি যে কি আমাদের রুমটা খুব সুন্দরভাবে গুছানো, আর হচ্ছে যে কি রুমের মধ্যে একটা হাতি, টাওয়েল দিয়ে হাতি বানিয়ে রেখেছে এবং রুম খুব ক্লিন করা, সব কিছু খুব সুন্দরভাবেই ক্লিন করা। এত খুশি হয়ে গেছে আমার বউ হাতি, ওখানে হাতির পাশে বসে একটা ছবি তোলে। সো বেসিক্যালি তারপর আমরা একটা ঘুম দেই। এরপর ঘুম থেকে উঠে আবার হচ্ছে যে কি আমরা যেটা করি সেটা হচ্ছে বিকাল হয়ে যায়, আমরা আবার সানসেট দেখতে চলে যাই। ওই দিন মনে হয় আমরা সানসেট মিস করে ফেলি, তাই না? বাট তারপর হচ্ছে যে কি অ্যাজ ইউজুয়াল বুফেতে গিয়ে পোষাতে হবে, তারপর খেতে চলে যাই। আর খাওয়ার মোটামুটি অ্যাজ ইউজুয়াল বুফের আইটেম খুব বেশি ভ্যারি করে না। ডিনার মোটামুটি একটু ভ্যারি করে, হয়তো ডেজার্টটা একটু ভ্যারি করে। আর হচ্ছে যে কি এই তো, আর অনেকগুলো খাবারের ভিডিও করি, খাবার ছবি তুলি। এরপর হচ্ছে যে কি সেখান থেকে আমরা হচ্ছে 3 তলায় নেমে পড়ি। 3 তলা এবং 4 তলা 5 তলা এগুলো সবসময় ভাইব্রেন্ট থাকে, ডিফারেন্ট প্রোগ্রাম চলতে থাকে সত্যি কথা বলতে।
তারপর একটা রুমে গিয়ে দেখি বেসুরো গলায় মানুষজন গান গাচ্ছে, সো এটা বেশি ভালো লাগেনি, আমরা চলে আসি ওখান থেকেই। এরপর কেসিনোতে একটু ঘুরি, তারপর 3 তলায় অট্রিয়ামে আসি, দেখি ওখানে মোটামুটি ভালো প্রোগ্রাম চলতেছে, সেখানে কিছুক্ষণ আমরা প্রোগ্রাম এনজয় করে আবার রুমে ফিরে ঘুম দেই। এই হচ্ছে আমাদের সেকেন্ড দিন। স্টিল আমরা হচ্ছে যে কি সেকেন্ড দিন, এর মধ্যে ক্রুজ হচ্ছে যে কি আবার ছেড়ে দেয়। আমরা হচ্ছে আগামীকালকেই মানে সোমবার সকালবেলায় হচ্ছে যে কি আমাদের ফার্স্ট যে ড্রিম ডেস্টিনেশন নাসুতে নামবো। ওকে, সি ইউ টুমরো। সারা রাত ধরে ক্রুজ চলতে থাকে। খুব ভোরে ভোরে হচ্ছে যে কি বাহামার রাজধানী নাসুতে হচ্ছে যে কি শিপটা ডক করে। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে আয়নার সামনে সেলফি তুলেই হচ্ছে যে কি খেতে চলে যাই। সো সেখান থেকেই হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে যে কি নাসুর দিকে রওনা হই। আর ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতোই। তারপর হচ্ছে যে কি আমরা একটা জিনিস আমি আবার বলি, সেটা হচ্ছে বের হওয়ার সময় রুম কি এবং হচ্ছে যে কি ইউএস ড্রাইভিং লাইসেন্স, এই দুটো জিনিস অবশ্যই সাথে রাখতে হবে, না হলে ঢোকার সময় হচ্ছে যে কি ড্রাইভিং লাইসেন্স চেক করে। সো প্রথমেই হচ্ছে যে কি আমাদের নাসুতে ঢোকার পরে আমাদের যে এক্সপিরিয়েন্স, প্রথমেই আমরা ভাবছিলাম যে হয়তো নাসু পুরো সিটিটাই এরকম অর্গানাইজড ওয়েস্টার্ন কান্ট্রির মতোই, খুবই সুন্দর একটা ভাইব, একটা ট্যুরিস্ট স্পটে যে ভাইবগুলো থাকে। মিউজিক চলছে আশেপাশে, অনেকগুলো হচ্ছে যে কি ছোটো ছোটো দোকান আছে আর খুবই সুন্দর অর্গানাইজড। কিন্তু 5-6 মিনিট হাঁটার পরে এই সুন্দর জায়গাটা শেষ হয়ে গিয়ে বাংলাদেশের মতোই হচ্ছে যে একটা সিটি চলে আসে। সো যাই হোক, একটু অবাক হয়েছি। তারপর হচ্ছে 10 মিনিট হাঁটার পরে আমরা আমাদের যে ফার্স্ট বিচটা, নাসুর যে ফার্স্ট বিচ, যেটা হচ্ছে যে কি পোর্টের কাছাকাছি, নাম হচ্ছে জুনকানো বিচ, সেখানে হচ্ছে যে কি পৌঁছানোর পরে দেখি অনেকগুলো বিচ চেয়ার পাতা আছে। আমরা হচ্ছে যে কি ওখানে বসে পড়ি, বসে মোটামুটি রিল্যাক্স করি। একটু পরে হচ্ছে যে কি ওই যে বাংলাদেশি কক্সবাজারের মতোই একজন লোক এসে আমাদেরকে তুলে দেয়, যে বলে হচ্ছে যে কি এখানে হচ্ছে মানে এই পার্টিকুলার বিচ চেয়ারগুলোই হচ্ছে দেখি একটা হোটেলের আন্ডারে। আমরা পাশের অন্য বিচ চেয়ারগুলোতে যাই, সেখানে আসার পরেই কক্সবাজারের মধ্যে একজন লোক চলে আসে যে বিচ চেয়ার হচ্ছে কি $10 পার আওয়ার বা পার ডে, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। সো ওখানে আমরা বিচ চেয়ারের মধ্যেই হচ্ছে যে কি আমাদের জিনিসপাতি রেখে বিচের পানিতে হচ্ছে নেমে পড়ি। আর পানিটা এত সুন্দর ছিল, মানে এটা মনে হয় আমার দেখা সবচেয়ে ক্লিন ওয়াটারের বিচ। সো এর আগে যতগুলো বিচে গিয়েছিলাম কোনোটাতে এত সুন্দর জল ছিল না। আর হচ্ছে একটা বাউন্ডারি থাকাতেই হচ্ছে যে কি একটু সেফ ফিল হচ্ছে, যে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যে কতটুকু পর্যন্ত যাওয়া যাবে। এই কারণে ক্লিন ওয়াটার প্লাস সব কিছু দেখা যাচ্ছে, এবং বাউন্ডারি থাকাতে হচ্ছে যে কি হয়তো আমিও মোটামুটি সাঁতরে অনেক দূর গিয়েছি। এর আগে ইউএসএতে যতগুলো বিচে গিয়েছি হাঁটু পানিতে ডুব দেওয়া লাগছে, কেন বুঝতে পারতেছেন, যদি আমি সাঁতার জানি কিন্তু আরেকজন জানে না কিন্তু। ওকে, যাই হোক, এখানে আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলি, আর হচ্ছে একটু বসে বসে একটু গবেষণা করি এখানকার পানি এত স্বচ্ছ কেন, অন্যান্য বিচে পানি ঘোলা হয়ে যায় কেন। সো যেটা বুঝলাম এখানকার হচ্ছে যে কি ইয়েগুলা মানে হচ্ছে বালিগুলো অনেক মোটা মোটা এবং বড় বড়। সো বেসিক্যালি ঢেউ থাকলেও ওই ঢেউগুলো হচ্ছে বালিগুলো হচ্ছে পানির সাথে মিক্স করে ঘোলা করে না, সবসময় পানি স্বচ্ছ থাকে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে লোকেশন ওরিয়েন্টেড, এবং এটা একটি ব্লেসিং ওই জায়গাগুলোর জন্য। তারপর এখান থেকে আমরা 5 মিনিট আর একটু সামনে হেঁটে আরেকটা বিচে যাই। সো এই বিচটা আমাদের আগের বিচটা জুনকানো বিচ থেকে বেশি ভালো লাগছে, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট 5 মিনিট হাঁটলে এই বিচটা যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে কি এখানকার পানিটা, মানে বিচের ধারের যে পানি, নিচে হচ্ছে বালির পরিবর্তে ছোট ছোট পাথর। সো বেসিক্যালি আমরা ওই স্বচ্ছ পানির মধ্যে অনেকক্ষণ ধরে হাঁটতে পারছি এই বিচের মধ্যে, এবং এই হাঁটাটা খুবই মানে অন্যরকম একটা অনুভূতি ছিল, হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তারপর হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ স্টে করে কিছু ছবি তুলে দুপুরের মধ্যেই আমরা আবার ক্রুজে ব্যাক করি। সো আমাদের প্ল্যান ছিল আমরা পুরো দিনটাকে 2 ভাগে ভাগ করব। সকালবেলা আমরা চিল করে নিব, পানিতে সাঁতার কাটা অথবা পানিতে নামা সব কিছুই করে নিব। দিনটা যেহেতু সানি ছিল এবং গরম ছিল, সো বেসিক্যালি পানি দেখলেই হচ্ছে নামতে ইচ্ছে হচ্ছিলো, এমন একটা অবস্থা ছিল। তো ভাবলাম যে আমরা বিকালবেলায় হচ্ছে যে কি ছবি তুলবো। যাই হোক, হোটেলে আসার পরেই অ্যাজ ইউজুয়াল যেটা দেখলাম সেটা হচ্ছে যে কি সেম রুমটা গোছানো, ক্লিন, নতুন বিছনা চাদর পাতা এবং সুন্দর করে একটা প্রাণী রাখা টেবিল, মানে খাটের উপর টাওয়েল দিয়ে বানানো। এই জিনিসটা দেখলেই মন ভালো হয়ে যায় আসলে। তারপর হচ্ছে আমরা
এত সুন্দর বিছানা দেখে আসলে একটা ছোট ঘুম না দিয়ে যেতে পারতেছিলাম না, তো আমরা একটা ছোট ঘুম দিয়ে 2টার দিকে উঠে আমাদের বিকালের প্ল্যান হচ্ছে যে কি গিয়ে ছবি তোলা। সো আমরা যখন টিকিট কাটি ওখানে যে আইটিনারি ছিল ওরা নাসুতে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত থাকবে। সো আমরা ধরেই নিছি 5টা পর্যন্ত থাকবে। সো আমরা 2:30টার দিকে বের হয়ে যাই। বের হওয়ার সময় আমাদেরকে বলা হয় যে যেটা বলা হয় যে 3:30টার মধ্যেই ব্যাক করতে হবে। সো আমরা হয়তো ভাবছি ওরা একটু সেফটি মার্জিন রাখছে, যেহেতু আইটানারিতে 5টা লেখা, 5টা পর্যন্ত হয়তো আমরা থাকতে পারবো। যাই হোক, আমরা হচ্ছে সকালে ঠিক করে রেখেছিলাম আমরা বিকালে গিয়ে কোথায় ছবি তুলবো। এক্স্যাক্টলি আমরা ওই ডেস্টিনেশনেই চলে যাই, গিয়ে ওখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। আমি হয়তো এখানে অ্যাড করে দিব কিছু ছবি। তোলার পরে হচ্ছে আমরা আবার খুব তাড়াতাড়ি হচ্ছে যে কি রওনা দিয়ে দেই। যখন আমরা ক্রুজে পৌঁছাই তখন দেখি ক্যাপ্টেন থেকে শুরু করে অনেক মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, এবং আমরা মনে হয় লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। বাংলাদেশিদের নাম উজ্জ্বল করলাম এখানে 15 মিনিট দেরি করে এসে, এবং যদিও ওরা আমাদের খুব ওয়েলকামিং ওয়েতেই হচ্ছে যে কি শিপে ঢুকাইছে, বাট আমরা বুঝতেছিলাম মনে মনে ওনারা কী ভাবতেছিল যে 3:30 বলে দেওয়ার পরও 15 মিনিট লেট করছে। সো আমরা হয়তো ভাবছি শিপে উঠে যাব, ডক করবে, তারপর হয়তো একটু লেট করে 5টার দিকেই ছাড়বে, কিন্তু আসলে তা না। শিপটা একটু আগেই ছেড়ে দেয়, প্রায় 4টার মধ্যেই শিপটা ছেড়ে দেয়। সো এই জিনিসটা একটু অবাক লাগছে, কারণ এর আগে যতগুলো টাইমিং ছিল সবগুলো টাইমিং একটু হচ্ছে যে কি ক্লিয়ার মার্জিন ছিল। সো মনে হচ্ছিল আমরা যদি আর একটু লেট করতাম হয়তো মিস করে ফেলতাম। তবে মনে হয় না ওরা কোনো হচ্ছে যে কি যাত্রী রেখে চলে যেত, কারণ ওদের হচ্ছে যে কি সবগুলা ট্র্যাক আছে, কে কতজন বাহিরে কতজন ভিতরে, কে কে ঢুকছে কে কে ঢুকেনি। যাই হোক, তাও একটা আশঙ্কা থাকে আর কি। সো এভাবে করে আমরা হচ্ছে আসার পরেই হচ্ছে যে কি ডিনারে চলে গেলাম আগে, যেটা আমরা সবসময় করি। আগে গেলে হচ্ছে চেয়ার, মানে ভালো লোকেশানে চেয়ার টেবিল পাওয়া যায়। সো বেসিক্যালি গ্লাসের ধারে, যেখানে বসে খেতে খুব ভালো লাগে আর কি। আর একটা ব্যাপার হচ্ছে তখন ভিড় কম থাকে, আর খাবার দাবার ফ্লেক্সিবলি নেওয়া যায়। এবং এই যে খাচ্ছি আর আমি ছবি তুলতেছি অ্যাজ ইউজুয়াল, আমার পাশে যে খাচ্ছে বইয়ের ছবি তুলতেছি। আর হচ্ছে আমরা খাবার দাবারের কথা বলা হয় যে অ্যাজ ইউজুয়াল খাবার দাবার প্রত্যেকদিন যেটা থাকে, হয়তো 1-2টা আইটেম ভ্যারি করে, হয়তো ভেজিটেবল ভ্যারি করে, অথবা কখনো প্রোটিন ভ্যারি করে। তবে ডেজার্টটা আজকের দিনের খুবই ভালো ছিল অন্যান্য দিনের থেকে। সো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে কি নিচে নেমে পড়ি, 3তলা থেকে 5তলা একটু ঘুরি, ক্যাসিনোতে যাই। আমি হচ্ছে যে ক্যাসিনোতে হচ্ছে এই যে টাকা তোলার মেশিনটাতে টাকা তোলার অনেক চেষ্টা করলাম। $5 দিয়ে 5বার চান্স ছিল। $100, $500 ডিফারেন্ট টাইপের বান্ডেল তোলার চেষ্টা করলাম, অনেস্টলি একবারও কাজ করেনি। যাই হোক, এটা এক্সপেক্টেড ছিল স্ট্যাটিস্টিক্যালি, নাহলে তো আসলে প্রফিট করতে পারবে না। তারপর আমরা 3তলায় অট্রিয়ামে গিয়ে দেখি সুন্দর একটা পরিবেশ, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এবং সব বয়সের মানুষ পার্টিসিপেট করতেছে এই গানে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা দেখি আমাদের দেশে মানুষজন যত বয়স হয়ে যায় বা যারা হচ্ছে বিকলাঙ্গ হয়ে যায় বা হাঁটতে চলতে পারে না, তারা অনেকে মিজারেবল লাইফ লিড করে। কিন্তু ক্রুজে এসে যে জিনিসটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে এখানে সব বয়সের মানুষ আছে এবং বয়স্ক মানুষ সবচেয়ে বেশি, যেটা খেয়াল করলাম আর কি। এবং এরা খুবই সুন্দর একটা লাইফ লিড করতেছে এবং এরা এনজয় করতেছে জিনিসগুলো, এটা দেখে খুব ভালো লাগছে আর কি। আরেকটা জিনিস ভালো লাগছে যে ইটস নট লাইক যে তাকে হাঁটতে বা চলতে পারতে হবে বয়স্ক মানুষ। মোটামুটি যারা হচ্ছে যে কি বিকলাঙ্গ ছিল তাদের জন্য সব ধরনের ব্যবস্থায় আছে, এবং পুরা শিপটা হচ্ছে ওভাবে হচ্ছে যে কি ডিজাইন করা। ইভেন ডেস্টিনেশন সাইটগুলো ডিজাইন করা, ডেস্টিনেশনগুলোতে আমরা এমনও দেখেছি যারা হচ্ছে যে কি হুইল চেয়ারে চলাফেরা করা লাগে তাদের জন্য আলাদা বিচ হুইল চেয়ার আছে ডেস্টিনেশনগুলোতে। এই জিনিসটা খুব ভালো লাগছে। যাই হোক, আমরা ওখান থেকে রুমে এসে সিরিয়াল দেখি। আমরা হচ্ছে এই সময় মির্জাপুর সিরিয়ালটা শেষ করি শুয়েই। বাকি যে সময়গুলো ঘোরার বাইরে, যখন হচ্ছে রাতের টাইম অথবা হচ্ছে যে কি দুপুরের টাইম বা যখনই হচ্ছে সময় পাই, তখন আমরা মির্জাপুর সিরিয়ালটা সবগুলো সিজন শেষ করি আর কি। সো এটাই হচ্ছে বাকি টাইমগুলোতেই করি। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, 3rd ডে শেষ। আমি নেক্সট যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে যে কি সেলিব্রেশন কেস। ওকে, সি ইউ টুমরো। আমি আবার হচ্ছে যে কি আবার রেকর্ড করব। ওকে, সো 4th দিন সারা রাত হচ্ছে ক্রুজ চলার পরে আমরা হচ্ছে যে কি প্রিন্সেস কেইসে হচ্ছে যে কি ডক করে সকালবেলায়। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এর আগে আমরা যখন নাসুতে ডক করেছিল তখন হচ্ছে আমরা ডিরেক্টলি মানে ক্রুজ থেকে নেমে ডিরেক্টলি হেঁটে চলে যাই। বাট প্রিন্সেস কেইসের একটা ব্যাপার ছিল যে এখানে আসলে শিপটা
প্রিন্সেস কেস থেকে একটু দূরে ডক করে। সো বেসিক্যালি ওয়াটার শাটল দিয়ে হচ্ছে কি আইল্যান্ডে নিয়ে আসে। এটা হয়তো ওয়াটার শাটলে 5 থেকে 10 মিনিট লাগে। যাই হোক, সো আমরা হচ্ছে যে কি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে বের হয়ে যায়। বাট যে ব্যাপারটা ছিল প্রিন্সেস কেসতে, এখানকার বিচটা নাসুর থেকেও বেশি সুন্দর ছিল সত্যি কথা বলতে, এবং পানি আরও বেশি সুন্দর ছিল, এবং এখানকার বিচটা আরও বড় ছিল। আর আরেকটা ব্যাপার ছিল, এই এরিয়াটা হচ্ছে যে কি কার্নিভাল মনে হয় প্রাইভেট এরিয়া। সো বেসিক্যালি এখানে ওরকম হোটেল টোটেল বা নাসুর মতো ব্যাপার স্যাপার ছিল না, এখানে সব কিছুই ফ্রি ছিল, বিচ চেয়ার থেকে শুরু করে। এবং এরিয়াটা কাইন্ড অফ একটু ক্লোজড এরিয়া মনে হয়েছে আমাদের কাছে। যারা হয়তো এক্সট্রা ডিফারেন্ট ফান অ্যাক্টিভিটি টিকিট কাটছে তাদেরকে হয়তো কার্নিভাল থেকেই হচ্ছে যে কি সেপারেট ভেহিকলে করে নিয়ে গিয়েছে। আমরা ওরকম সেপারেট টিকিটগুলো কাটিনি, কারণ ওগুলো খুবই কস্টলি মনে হয়েছে আমাদের কাছে। আমাদের মনে হয়েছে মেইন ডেস্টিনেশনটা এনজয় করব। এবং এখানে এই বিচটাতে আসার পরে যে বললাম যে এখানকার বিচটার সৌন্দর্যটা আরও বেশি, এবং আমরা যেটা রিয়েলাইজ করলাম পানিটা আরও সুন্দর। বাট একটা যদিও সব কিছুই ঠিকঠাক মতোই ছিল, আর আরেকটা ব্যাপার ছিল যেহেতু এটা ক্রুজ থেকে একটু দূরে, খাবার দাবারের ব্যবস্থাও অন সাইটেই ছিল, এবং এখানে বারবিকিউ টাইপের জিনিসপাতি ছিল। আর আরেকটা ব্যাপার ছিল যে কি এই প্রিন্সেস কেসে আসার পরে আসলে আজকের এই দিনটা হচ্ছে যে কি ম্যাঘ ধরেছিল পুরো দিনই। সো বেসিক্যালি আমরা বলবো যে কি এক্সপেকটেশন অনুযায়ী এখানে এনজয় করতে পারিনি, কারণ ম্যাঘ ধরে থাকলে আসলে এমনিতেই পানিতে নামতে ইচ্ছে করে না, ঠান্ডা থাকে। সো আমি তারপরেও পানিতে নামি, কিছুক্ষণ থাকার পর উঠে পড়ি। তারপর আমরা হচ্ছে দেখি পুরা বিচটা একটু ঘুরে দেখি। আমি হচ্ছে একটা ভিডিও অ্যাড করব পুরা বিচের এখন। সো ওকে, সো এখানে হচ্ছে তারপর আমরা পুরা বিচ ঘোরার পরে আমরা হচ্ছে এখানে দুপুরে লাঞ্চ করি। যে বললাম অনসাইড এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, হয়তো আমি ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে দিব এখানে। তারপর হচ্ছে যে কি এবং আরেকটা জিনিস আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল এখানে হচ্ছে বইয়ের জন্য কিছু রিল বানিয়ে দেওয়া। সাকসেসফুলি খুব কম চেষ্টায় আমি হচ্ছে যে কি এটা অ্যাচিভ করতে পারছি স্লো মোশনে, থ্যাঙ্কস টু স্লো মোশন। নাহলে এত সুন্দর আসলে রিল বানাতে পারতাম না। যাই হোক, এরপর এখানে বেশিক্ষণ আমরা ছিলাম না। আমরা মোটামুটি দুপুরের একটু পর পরে হচ্ছে যে কি ক্রুজে ব্যাক করি, কারণ আসলে মেঘ ধরেছিল। সো বেশিক্ষণ আর আমি মোটামুটি পানিতে কিছুক্ষণ সাঁতার কাটা পর ঠান্ডা লাগছিল, সো খুব একটা এনজয় করতে পারছিলাম না। বাট ওভারঅল ভালো ছিল বলবো। যদি রোদ থাকতো আমাদের কাছে মনে হয়েছে এই বিচটাই সবচেয়ে বেশি সুন্দর, এবং এখানে অনেক বেশি এনজয় করা যেত আর কি। সো আমরা হচ্ছে ক্রুজে ব্যাক করি, আর আমি হয়তো এখানে কিছু ভিডিও ক্লিপ অ্যাড করব পুরা বিচটা দেখতে কেমন আসলে, যদিও একটু মেঘলা থাকবে, বাট দ্যাটস ওকে, ইউ ক্যান হ্যাভ দ্য আইডিয়া। এই ছিল আমাদের 4th ডে। সো নেক্সট আমাদের হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে যে কি সেলিব্রেশন কি, যেটা হচ্ছে আগামীকাল। ওকে ওকে, আমাদের হচ্ছে লাস্ট ডেস্টিনেশন সেলিব্রেশন কি। এখানে অ্যাজ ইউজুয়াল সারা রাত ক্রুজ চলার পরে সকালে ডক করে, আর সেলিব্রেশন কিতে হচ্ছে যে কি ডিরেক্টলি ডক করে। আর এটা হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে কার্নিভালের একটা প্রাইভেট ডেস্টিনেশন এরিয়া, এবং এই ডেস্টিনেশন এরিয়াটা কাইন্ড অফ একটা থিম পার্কের মতো বলবো, এবং এটা একটা সিমেট্রিক্যাল ডেস্টিনেশন, কারণ দুই সাইডেই হচ্ছে যে কি সিমেট্রিক্যাল ওয়েতেই সব কিছুই আছে, সুইমিং পুল থেকে শুরু করে আপনার গুগল ম্যাপে দেখে নিতে পারেন। আর দুই সাইডে বিচটা অলমোস্ট সিমিলার, এবং আর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কি এখানকার এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট ছিল। আর যে পুলগুলোর কথা আমি বললাম, এই পুলগুলো মনে হয় বাহামাতে ওয়ান অফ দ্য বিগেস্ট পুলস হওয়ার কথা আর কি, বিশাল বড় সুইমিং পুল। যদিও আমাদের সুইমিং পুল খুব একটা টানে না, আমরা হচ্ছে দেখি বিচে গিয়ে বালিতে বসে কিছুক্ষণ গর্ত করে ছবি তুলি, পানিতে নামি, তারপর হচ্ছে দেখি হাঁটাহাঁটি করি, এবং এই বিচটা সুন্দর ছিল। তবে পানি কত ক্লিয়ার ছিল সেটা যদি বলতে হয়, সবচেয়ে বেশি ক্লিয়ার পানি ছিল হচ্ছে যে কি প্রিন্সেস কেসতে, আর এরপরে সেকেন্ড বলবো যে কি সেকেন্ড বলবো হচ্ছে যে কি নাসুতে। বাট এখানকার বালিটা একটু ছোট ছোট, সো এখানকার ঢেউ হলেই পানিটা একটু ঘোলা হয় আর কি, বাট স্টিল ইট ওয়াজ প্রিটি গুড। এবং আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ থাকি, কারণ আজকে হচ্ছে পুরো সূর্য ছিল, সো এবং এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল।
আর এখানকার জিনিসপাতি থেকে শুরু করে যতগুলো মানে এখানকার এনভায়রনমেন্টটা একটু অর্গানাইজড মনে হয়েছে সব কিছুই। আর কি বলবো, এখানে অর্গানাইজ বলতে আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে যে কি সব কিছুই ক্লোজ ডিস্টেন্সে ছিল, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই। আর একটা ব্যাপার হচ্ছে যে কি যেটা বলতে হয় সেটা হচ্ছে আমরা আসলে লাঞ্চ করছি এখানে অনসাইট একটা ফ্রি লাঞ্চ থাকে, বাট ক্রুজে গিয়েও লাঞ্চ করা যায়, বাট আমাদের হচ্ছে মনে হয়েছে যে কি অনসাইট লাঞ্চটাই করি, বাট এটা খুব একটা ভালো ছিল না। বাট ওভারঅল আমি বলবো ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এখানকার। আর আমরা সুইমিং পুলে একটু নামি, কিন্তু ওই পুলের পানি একটু ঠান্ডা হওয়াতে খুব একটা এনজয় করিনি। আমরা ম্যাক্সিমাম সময় এখানে হচ্ছে যে কি সমুদ্রের পানিতেই কাটাই, দুই সাইডে হচ্ছে যে কি আমরা করি, মোটামুটি পানিতে ছিলাম অনেকক্ষণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে কি যেটা বলবো, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে প্রত্যেকটা দিনকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, সকাল হাফ বিকাল হাফ। সকাল হাফে আমরা মোটামুটি পানিতে নেমে যতটুকু এনজয় করে নিই, বিকাল হাফে চেষ্টা করি টুকটাক ছবি তোলার, সেম কাজটাই করছি। আমরা বিকাল হাফে এখানে এসে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, ছোটো ছোটো ভিডিও করি। এই মোটামুটি এই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন সেলিব্রেশন কি। সো আমরা হচ্ছে ক্রুজে ব্যাক করে হচ্ছে সেম ফ্রেশ হয়ে আবার হচ্ছে দেখি খাওয়ার জন্য চলে যাই, তারপর রাতে ডিনার করি। আজকের ডিনারটা একটু বেটার ছিল। তারপর হচ্ছে আমরা অডিটোরিয়ামে যাই, এখানে একটা প্রোগ্রাম চলতেছিল ক্রিসমাসে, সো ক্রিসমাসের প্রোগ্রামটা হচ্ছে এনজয় করি। ব্যাক করে আবার মির্জাপুর সিরিয়ালটা দেখে ঘুমিয়ে পড়ি। সকালে হচ্ছে আমাদেরকে নামিয়ে দেয় হচ্ছে যে কি ফ্লোরিডাতে, পোর্ট ক্যানাভেরাল। সো এখান থেকে চেক আউট করেই আমরা হচ্ছে যে কি চলে আসি। সো এই ছিল আমাদের মোটামুটি ট্রিপ। সো এখন আমি যেটা নিয়ে বলবো, এখন আমি কস্ট নিয়ে বলবো, আসলে আমার টোটাল কতটুকু খরচ হয়েছে। সো আমি আমার মোবাইলটা নিয়ে আসি, ওখানে আমার কস্টের ব্রেকডাউনটা আছে। ওকে, যেহেতু আমরা F1 স্টুডেন্ট ছিলাম দুইজনেই, সো আমাদের আসলে কি কি ডকুমেন্টস লাগছে এটা হচ্ছে আমি ফার্স্টে বলে রাখি। প্রথমত আমরা হচ্ছে আমাদের পাসপোর্ট নিয়েছি, তারপর হচ্ছে আমাদের এখানকার ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, আমাদের I-20 নিয়েছি, রিসেন্ট I-94 নিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাদের দুজনের ক্ষেত্রেই সত্য। এরপর যদি ডকুমেন্টস কোন স্টেজে কি ডকুমেন্টস লাগছে সেটা যদি আমি বলি, আমরা যখন চেক ইন করি, মানে ক্রুজে হচ্ছে যখন চেক ইন করি, তখন হচ্ছে আমাদের লাগছে হচ্ছে মাত্র পাসপোর্ট আর হচ্ছে যে কি ক্রুজের টিকিট। আর আমরা যখন প্রত্যেকবার শিপ থেকে বের হয়ে বাহামার কোনো হচ্ছে ডেস্টিনেশনে যায়, যেমন ধর নাসুতে যায়, তখন বের হওয়ার সময় আমাদেরকে ক্রুজের যে রুম কি আছে, ক্রুজের রুম কি হচ্ছে যে কি দেখাতে হয়। কিন্তু ঢোকার সময় আমাদের ক্রুজের রুম কি প্লাস আমাদের হচ্ছে কি US ড্রাইভিং লাইসেন্স এটা দেখাতে হয়। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা ডেস্টিনেশন থেকে ক্রুজের মধ্যে যাই, তখন ওখানে চেক পয়েন্টগুলো থাকে ওই দেশের চেক পয়েন্ট। যেমন ধরেন নাসুর লোকজন হচ্ছে ওখানে চেক করে যে আমি আসলে US এর আমার হচ্ছে ডকুমেন্টস আছে কিনা। সো বেসিক্যালি আমরা যেটা ফিল করছি ফুল ট্রিপে, আমাদের আসলে 3টা ডকুমেন্টসই লাগছে মোস্টলি। সেটা হচ্ছে পাসপোর্ট, হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আর হচ্ছে যে কি ওখানকার হচ্ছে যে কি আমাদের একটা রুমের কি দেয়, ওই রুম কিটাই, এটা দিয়ে মোটামুটি ট্রিপ হয়ে যায়। তবে আমরা ব্যাকআপ হিসেবে I-20 নিয়ে যাই। I-20 নেওয়ার কারণ হচ্ছে ইনকেস যদি কোথাও লাগে, এই জন্য হচ্ছে আমরা I-20 নিয়ে যাই। আর I-20 নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু I-20 ট্রাভেল এন্ডোর্সমেন্ট 1 বছর থাকে। সো কারো যদি এর থেকে বেশি মানে I-20 এন্ডোর্সমেন্ট এর থেকে বেশি দিন হয়ে যায়, সেক্ষেত্রে মনে হয় ইউনিভার্সিটি থেকে নতুন I-20 নেওয়াটাই হচ্ছে দেখি ওয়াইজ ডিসিশন হবে। ওকে, ফাইন। এখন ডকুমেন্টসের আমি হচ্ছে একটা জিনিস বলবো, এই যে জিনিসটা নিয়ে আমার শুরুতে কনফিউশন ছিল, সেটা হচ্ছে আমরা যখন চেক ইন করি তখন আমি বললামই পাসপোর্ট চেক করে। সো পাসপোর্ট চেক করে আমাদের হচ্ছে যে কি ওই ক্রুজের টিকিটের মধ্যে হচ্ছে যে কি সিল দিয়ে দেয়। কিন্তু আমরা যখন চেক আউট করি, যেটা ডিএমবার্কেশন বলে, আমরা ভাবছিলাম হয়তো আমাদেরকে আবার হচ্ছে যে কি পার করতে হবে, হচ্ছে যে কি USCIS পার হতে হবে, বা ওখানে হচ্ছে যে কি হয়তো
ইমিগ্রেশন পার হতে হবে, কিন্তু আমার আসলে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ছিল। আমরা যখন ক্রুজ থেকে বের হই তখন আসলে আমাদেরকে কোনো ওরকম ইমিগ্রেশনের প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়নি, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ একটা ক্লোজ লুপ ট্রিপ। জাস্ট একমাত্র চেক পয়েন্ট ছিল, যখনই বের হয়ে যায় তখন আমাদের একটা ক্যামেরাতে ছবি তুলে বলে বের হয়ে যাও, দ্যাটস ইট। এর থেকে কোনো কিছু আসলে চেক করা নাই। সো আমাদের যে ভয়টা ছিল ওরকম কিছু আসলে হয় না। জাস্ট যাওয়ার সময় পাসপোর্ট চেক করে ভেরিফাই করে যে আমাদের ইউএস ভিসা আছে কিনা আর আমাদের পাসপোর্টের মেয়াদ আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে ভেরিফাই করে। সো আমি মনে হয় মোটামুটি ডকুমেন্টেশন নিয়ে অলমোস্ট বলে ফেলছি, তাই না? ওকে, আর দেখি আর কিছু মনে পড়ে কিনা। সো বেসিক্যালি এটাই। আর নেক্সট যে জিনিসটা বলবো আমি হচ্ছে যে কি পার্কিং নিয়ে বলবো, বা ওখানে অনসাইট ট্রাফিক কেমন থাকে যেই দিন হচ্ছে যে কি আমরা ক্রুজে উঠি। সো আমি তাহলে এভাবে শুরু করি। আমরা আসলে নক্সভিল থেকে হচ্ছে যে কি ফ্লোরিডাতে গিয়েছিলাম। আমাদের হচ্ছে যে কি ছিল পোর্ট ক্যানাভেরাল, যেটা অরল্যান্ডোতে। আর আমরা হচ্ছে যে কি ড্রাইভ করেই যাই। সো আমরা যেহেতু ড্রাইভ করে যাই, আমরা আসলে আগের দিন ড্রাইভ করি, ওখানে যেতে যেতে আমাদের প্রায় দিন 9টা বেজে যায়। সো আমরা ভাবলাম আমরা অনেক আগেই চলে যাচ্ছি, কারণ আমাদের চেক ইন টাইম ছিল 12টা থেকে 12:30। বাট আমরা হচ্ছে যে কি ওখানে গিয়ে দেখি পোর্টে প্রায় প্রচুর ট্রাফিক, অনেস্টলি প্রচুর ট্রাফিক। সো প্রায় 1 ঘন্টা মনে হয় আমাদের ট্রাফিকের মধ্যে থাকা লাগছে। সো ওখানে আমাদের যেহেতু আমরা ড্রাইভ করে যাই, আমাদের পার্কিং করা লাগবে, আমাদের লাগেজ ড্রপ করা লাগবে, এই দুইটা কাজ করতে হবে। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে ফার্স্টেই লাগেজ ড্রপ করি। সো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, লাগেজ ড্রপ করার সময় কিন্তু লাগেজের মধ্যে ওরা হচ্ছে লাগেজের স্টিকার দিয়ে দেয় যখন আমরা টিকিট কেটে চেক আউট করি অনলাইনে। ওই স্টিকারগুলো হচ্ছে ভালো মতো কিন্তু লাগিয়ে দিতে হয় আর কি, কারণ ওইটাই একমাত্র হচ্ছে যে কি আইডেন্টিফিকেশান লাগেজের। সো ওইটা হচ্ছে আমরা ওগুলো লাগিয়ে দিই, আমরা হচ্ছে যে লাগেজগুলো ড্রপ করি। ড্রপ করার পরে আবার হচ্ছে পার্কিংয়ে রাখার জন্য প্রায় 20 থেকে 30 মিনিট লেগে যায়। সো অনেক ট্রাফিক থাকে ওই সময়টায়। এই জন্য যারা হচ্ছে ড্রাইভ করে যাবে, আমার মনে হয় সাফিসিয়েন্ট টাইম নিয়ে যাওয়াটাই বেটার আর কি। ওকে, এরপর হচ্ছে দেখি আরেকটা জিনিস আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমরা ভাবছিলাম হয়তো ক্রুজের সব কিছুই বা এই টাইম শিডিউলগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়, কিন্তু আসলে চেক ইন টাইমটা আমরা যেটা রিয়েলাইজ করছি অত স্ট্রিক্টলি ফলো করা হয় না। চেক ইন যখনই শুরু হয় এরপর থেকে আমি যে কোনো সময় হচ্ছে আসলে চেক ইন করে ফেলতে পারবো। যেমন আমাদের চেক ইন টাইম ছিল 12টার সময়, কিন্তু আমরা 11টার দিকেই চেক ইন করে ফেলি। ওকে, সো লাস্ট সেকশন আমি হচ্ছে কস্ট নিয়ে বলবো। এটার জন্য অনেকে অপেক্ষা করছিলেন, অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সো তাহলে আমি শুরু করছি। টোটাল কি কস্ট ছিল। প্রথমে হচ্ছে টিকিট কাটি, আমরা হচ্ছে 1 মাস আগে টিকিট কাটি। সো আমি চেষ্টা করছিলাম ব্ল্যাক ফ্রাইডের দিকে যদি কোনো দাম কমে, কারণ আমি 6 মাস আগেই দেখছিলাম টিকিট, তখন মানে জুন জুলাইয়ের দিকে, তখন আসলে টিকিটের দাম একটু বেশিই মনে হয়েছিল। আমি যখন 1 মাস আগে টিকিট কাটি ওই সময় আমি আমাদের 2 জনের জন্য হচ্ছে ক্রুজের টিকিট কাটি $548। সো বেসিক্যালি 548 টাকা ছিল, ডলার ছিল, ইউএস ডলার। এরপর হচ্ছে এটা হচ্ছে যে কি বেইজ যে পেমেন্টটা সেটা পে করতে হয়। এরপর আমরা যখন ক্রুজে উঠার পরে যেহেতু খাবার 3 বেলা বুফে ফ্রি ছিল, সো আমাদের এক্সট্রা কোনো খাবার জন্য স্পেন্ড করা লাগে নাই। আমাদের হচ্ছে একদিন লন্ড্রি করছি আমি, লন্ড্রি করতে টোটাল $9 গেছে। মানে সাবান হচ্ছে মনে হয় $3.5, তারপর হচ্ছে ওয়াশ হচ্ছে $3.5, আর মানে হচ্ছে শুকানো হচ্ছে $2। সো বেসিক্যালি এটা একটা খরচ ছিল। আর হচ্ছে ওরা যখন আমরা বের হয়ে যাই তখন হচ্ছে ওরা একটা টিপস রেখে দেয়, যেটা আমি আনএক্সপেক্টেড ছিল, $80। আর হচ্ছে তারপর সব মিলিয়ে মোটামুটি ক্রুজে সব কিছু ইনক্লুডেড। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওয়াইফাই $125 মতো। যদি আমি তাহলে সাম করি তাহলে প্রায় $770 মধ্যে আমাদের ফুল ক্রুজ ট্রিপটা হচ্ছে যে কি ছিল। সো আমি যেটা বলবো 5 দিনের ক্রুজ ট্রিপ, খাবার দাবার, তারপর হচ্ছে যে কি এবং থাকা খাওয়া মিলিয়ে আমি বলবো যে কি ওর্থ দ্য মানি। কারণ আমরা যদি কোথাও 5 দিন এয়ারবিএনবিতে থাকি এর থেকে মনে হয় বেশি খরচ হয়। আরেকটা জিনিস আমার ভালো লাগছে যে আমি সবসময় হচ্ছে যে কি ভ্যাকেশনের জন্য ওইরকম প্লেসগুলোতে যেতাম যেখানে আসলে খুব বেশি
খুব বেশি মুভ করা লাগবে না। আমি যেটা মিন করতেছি, আমার কাছে মনে হয় ভ্যাকেশনে যাওয়ার পরে যদি ডেস্টিনেশন ওইটা সেটা, তারপর মানে চারদিকে ঘোরাফেরা করি, প্ল্যান করি সেই করি, এটা করতে গেলে খুব অস্থির লাগে। কারণ ভ্যাকেশনটা আমার কাছে মনে হয় রিল্যাক্সিং জায়গা, একবারে বসে যদি বাকি সব কিছু ম্যানেজড হয়ে যায় তাহলে খুবই ভালো। সো ক্রুজে যাওয়ার পর আমার ওই জিনিসটা ফিল হয়েছে এবং আই উইল ডেফিনেটলি ট্রাই ইট অ্যাগেইন। আর খরচের ব্যাপারটা তো আমি বললাম খুবই রিজনেবল খরচ। এখানে আসলে একটু সাবধানে থাকলে ক্রুজে জাস্ট খুব বেশি খরচ হয় না আর কি। ওখানে অনেক অপশন আছে, আপনি চাইলে অনেক খরচ করতে পারবেন, কিন্তু আসলে চাইলেই হচ্ছে যে কি মোটামুটি রিজনেবল বাজেটের মধ্যে এরকম একটা সুন্দর ট্রিপ দেওয়া যায় আর কি। আর এটা আমরা যেমন আগে ভাবতাম যে স্টুডেন্ট অবস্থায় ক্রুজে যাবো কি যাবো না, কেমন খরচ হবে, অনেস্টলি স্পিকিং আমরা যখন ডিফারেন্ট জায়গায় ঘুরতে যাই এর থেকেও মনে হয় বেশি খরচ হয় যদি 5 দিনের ট্রিপের কথা চিন্তা করি আর কি। এই ছিল মোটামুটি আমার ফুল ক্রুজ ট্রিপ। আর এটা হচ্ছে আমার কাইন্ড অফ ফার্স্ট ভ্লগ টাইপের ভিডিও। নর্মালি আমি এই টাইপের ভিডিও বানাই না, আমি হচ্ছে শিক্ষামূলক ভিডিও বানাই। সো আমি আসলে কনস্ট্রাকটিভ ফিডব্যাক বা ক্রিটিসিজম এক্সপেক্ট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চিন্তালয় ল্যাব। এখানে হচ্ছে আমি এই ভ্লগটা আপলোড দিব এবং আমার ফেসবুক চ্যানেলও হচ্ছে আমি আপলোড দিব আর কি। ওকে, সি ইউ নেক্সট টাইম।